নৌসাদ খুশিতে লাফিয়ে উঠল। ইরহাম একবার বাপ চেঁচার থমথমে মুখ দেখল, একবার খুশিতে নাচতে থাকা নৌসাদের মুখ দেখল। শোয়েব সাহেব নৌসাদকে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন। ভাই সাহেব, এটা কে বলছে? নৌসাদ ফড়িংয়ের মতো শুধু নাচল। তার পা এক জায়গায় আটকে নেই। ছোট বাচ্চা আসার কথাই সবাই যতটা মুশরানো, নুসরাত তার তুলনায় দ্বিগুণ উৎফুল্ল। হাসি মুখে বলে উঠল, দাদি বলেছে। শেব সাহেব শুনতে হাত উপরে তুলে নুসরাতকে দেখালেন, ঠাট্টা করলেন সামান্য, উপহাস করেই বলেন, পাগল মেয়ে, কার কথা বিশ্বাস করছিস তুই, বুঝেছিস? যেখানে আমি নিজেকেই বিশ্বাস করি না সেখানে আমি দাদিকে বিশ্বাস করব কিভাবে ভাবলে তুমি? দাদির কথায় বম মারতে এসেছিলাম চাচুর এই চুপসানো মুখ দেখতে। বলে খিক খিক করে হেসে উঠল। আহান দমিয়ে রাখা শ্বাস ফেলে বলে উঠল, আমি শাসাটকে মরেই যাচ্ছিলাম, বুঝে মজা করবে তো। এসব ভাই বোন বিষয়ক নিয়ে আমাকে দ্বিতীয়বার ডিপ্রেশনে দিও না তপু। নুসরাত পিটপিট করে হাসলো। সৈয়দ সাহেব ফস করে শ্বাস ফেলে কল দিলেন ডাক্তারের নাম্বারে। সবকিছু জানানোর পর ডাক্তার জানালেন ফুড পয়জনিং হয়েছে, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়াই। কি কি ওষুধ দিতে হবে একটা প্রেসক্রিপশন বানিয়ে তো সৈয়দ সাহেবের নাম্বারে পাঠাবেন বলে কল কেটে দিলেন। ইসাত ওয়াশরুম থেকে বের হয়ে হাতে তোয়ালি দিয়ে আলগোছে মুখ মুছে নিয়ে সামনে মিররের দিকে অগ্রসর হলো। যেতে যেতে কাউচের উপর সামান্য ভিজে তোয়ালিটা রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাতে চালাতে একবার চোখ তুলে তাকালো পেছনে দাঁড়িয়ে থাকা জাইনের দিকে। জাইন রুমে প্রবেশ করার পর থেকেই এমনই দাঁড়িয়ে আছে। এবার ইস্তাদ ভুর নাচিয়ে জানতে চাইল, কি হয়েছে? খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? জাইন কথা বলল না, অবিচল দৃষ্টির সামনে স্তম্ভিত রেখে এক দুপা করে এগিয়ে ইসরাতের সন্নিকটে দাঁড়ালো। সম্মুখে প্রশ্নাত্মক চেহারা নিয়ে দাঁড়ানো ইসরাতের কথায় উত্তর না দিয়ে আলগোছে বাহু ধরে পাশ ফিরিয়ে দিল। গম্ভীর মুখে তখন নমনীয়তা দলা দিচ্ছে। ব্রাশ করে রাখা চুলগুলো পিঠের ওপর থেকে আলগোছে সরিয়ে সামনে সেট করে রাখলো। মেলি ঘাড় হতে চোখ তুলে সামনে দর্পণে তাকাতেই প্রতিবিম্বের সাথে চোখাচোখি হলো। পকেট হাতে বুশোর ব্যান্ড এর পেন্ডেন্ট বের করলো জাইন। তা ধীরে ধীরে মেয়েলি কলেই পরিয়ে দিয়ে লুহু স্বরে উচ্চারণ করলো, This pendant is made for you, Ray. কথা শেষে ইসরাতের চুলের ভাঁজে শব্দ করে চুমু খেলো। ইসরাত এতক্ষণ যাবৎ গলায় ঝোলানো হোয়াইট ডায়মন্ডের পেন্ডেন্টটা দেখছিল। জাইনের কথায় সামান্য নড়ে উঠল সে। চোখ তুলে তাকাতেই আবারও চোকাচুকি হলো। জাইন ইসরাতের বাহু ধরে নিজের দিকে ফিরাতেই চমৎকার হাসলো, শুধালো। ভালো লেগেছে? ইসরাত মুখ ফুটে কিছু শব্দ ব্যয় করার আগে জাইন বলে উঠল, ভালো না লাগলে কোনো কিছুই করার নেই। আপনাকে আমার চিহ্ন বয়ে বেড়াতে হবে। এটা আপনি আমার তার প্রমাণ বহন করবে। জাইন ঝুঁকে ইসরাতের কপালে চুমু খেতে যাবে, ইসরাত দুপা পিছিয়ে গেল। আশঙ্কিক বাধা দেওয়ার কারণ জাইন খুঁজে পেল না। কপালে সামান্য ভাঁজ ফেলে জানতে চাইল। সমস্যা কি? কথা শেষ করে এগিয়ে আসলো ইসরাতের সম্মুখে। দুহাতে বাহু ধরতে যাবে ইসরাত আবারও সরে গেল দূরে। জাইন এবার সামান্য বিরক্ত হলো, শুধালো, ইসরাত, সমস্যা কি বলবেন আমায়? আমাকে বলার সুযোগ দিলে তো আমি বলবো। আমার স্পর্শ খারাপ লেগেছে? অস্বস্তি হচ্ছে? জি না। তাহলে সমস্যা কি? আমার দিনমোহর আপনি এখনো আদায় করেননি। কথা শেষে মেইলি কোমল হাত দিয়ে পুরুষালী দেহের সম্মুখে বলে উঠল। দিনমোহর দিন। জাইন পকেট হাতালো, না কিছুই নেই। ইসরাতের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, আগামীকাল দিই? এক্ষুনি চাই। দিনমোহর দিন, না হলে স্পর্শ করার অনুমতি দিব না। জাইন শ্বাস ফেল। ইসরাতের পানে দৃষ্টি নিবিষ্ট করে বিরস কণ্ঠে বলল, দিচ্ছি দেনমোহর। এখন টাকা কোথায় পাবেন আপনি? আমি তো ফতুর, টাকা পাবো কোথায় থেকে? হ্যাঁ, সঠিক বলেছেন আপনি। সত্যি টাকা পাবো কোথায়? জাইন গালে হাত দিয়ে মেখি ভাবনার ভান করল। ইসরাত জাইনের বাহুতে ঘুষি মেরে বলে উঠল। নাটক কম করুন। জাইন ইসরাতের হাত মুষ্টিতে চেপে ধরে নাইট স্ট্যান্ডের দিকে পা বাড়াল। ড্রয়ার খুলে টাকার চেক বের করে শুধালো, কত টাকা দেনমোহর আপনার? এভাবে ধরলে তো 10 লাখ। এর আগে বিয়ে করেছিলেন তখন 10 লাখ ছিল। তাহলে এভাবে ওভাবে 20 লাখ হয়। এভাবে ওভাবে ধরে যত টাকা হয় তত টাকাই বলুন। এভাবে ওভাবে ধরলে 20 লাখ টাকা হয়।
আপনি চাইলে 30-40 লাখ টাকা দেনমোহর দিতেই পারেন। ইসরাত শেষের কথা এমনি বললেও জাইন তা সিরিয়াস হিসাবে নিল। মুখের কথা মাটিতে পড়ার পূর্বেই বল পয়েন্ট কলম দিয়ে ছোট ছোট অক্ষরে টাকার অ্যামাউন্ট বসিয়ে দিল 40 লাখ। নিজের সিগনেচার দেওয়া শেষে বাড়িয়ে দিল চেকখানা ইসরাতের দিকে, বলে উঠল, দেখে নিন এমন ঠিক আছে কিনা। জাইনে বাড়ানো হাত থেকে চেক হাতে নিতে ইসরাতের চোখ দুটো রসগোল্লা নেই বড় বড় হয়ে গেল। বিমিত্র নেত্র চেক থেকে তুলে সামনে ব্যক্তির দিকে স্থির করে বিস্ময়পূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি পাগল? 40 লাখ টাকা দিয়ে দিয়েছেন? আপনি না বললেন 40 লক্ষ? তাহলে তাই বলে 40 লাখ টাকা দিবেন? এসব ছাড়ুন তো, দেনমোহর আদায় করা শেষ, কাছে আসুন। ইসরাত ঠোঁট নাড়িয়ে দুটো শব্দ ব্যয় করার পূর্বে জাইন ঝড়ের গতিতে কাছে আসলো, তার ঠোঁটে আঙ্গুল চেপে হিসিয়ে বলে উঠল, আহা, আর কোনো কথা নয়, দেনমোহর আদায় করে ফেলেছি, আর কোনো কথা শুনতেই চাই না। পরে কয়েক সেকেন্ড কাটলো ঘুরে। জাইন এক হাতে সুইচ টিপে বাতি অফ করলো, অন্য হাতে কাছে টেনে নিল নিজের নববধূকে। ইসরাতের পিঠ ঠেকলো গিয়ে তুলতুলে বিছানায় চোখ তুলে তাকাতে জানাল দিয়ে আসা পূর্ণিমার হলদেটে আলোয় চোখাচোখি হলো নিজের সান্নিধ্যে থাকা জাইনের সাথে। যেন এক হাতের আজলাই ইসরাতের গাল চেপে ধরে কপালে ঠোঁটে পরশ বোলালো, মৃদু সুরে কানে কাছে শুধালো। অস্বস্তি হচ্ছে? জাইন কথা শেষে ইসরাতের ঠোঁটের দিকে আগাতে ইসরাত বাধা দিল। দ্বিধাযুক্ত নেত্র জাইনের পানে নিবিষ্ট করে বলে উঠল, যাই, আমার ভয় লাগছে। ভয় পাবেন কেন, আমি আছি না আপনার সাথে। জাইনের শ্রবণে কথাটুকু ঢুকতেই থমকালো সে, বিমূর বিহব্বল কণ্ঠে শুধালো, কেন আপনি আমায় ভয় পাচ্ছেন কেন ইসরাত? আমার সময় চাই। ইসরাতের ধারণা ছিল তার কথাটুকু শুনতে জাইন দূরে সরে যাবে, রাগ করে চেঁচামেচি করবে, এমন অবস্থায় থাকলে যে কেউ করতো। কিন্তু তাকে অবাক করে দিয়ে জাইনের নমনীয় হাসি স্বরে রুমের চার দেওয়াল ঘুরে বেড়ালো, পুরো কণ্ঠে ভেসে আসলো। এটা বলতে এত ভয় পাচ্ছিলেন? ইসরাত দেখলো গম্ভীর শুভ্র মুখের লোকটার হাসি তাকিয়ে থেকে, যার হাসির ধমকে চোখে নিচে চামড়া কুঞ্চিত হয়েছে। শুভ্র চেহারার পৌরশালী গালটা টকটকে লাল হয়ে উঠেছে সময়ের সাথে। যেন সময় নিয়ে হাসলো শব্দ তুলে। ধীরে ধীরে শব্দ কমে আসলো, ঠোঁটের কোণ থেকে হাসি রেশ কমলো না। শব্দ করে ইসরাতের গালে চুমু খেলো। ইসরাতের দেহ নিজের বুকের সাথে টেনে নিয়ে চুলের ভাঁজে খেলো শব্দ করে আরেকটা চুমু। ইসরাত জাইনের বাহু বন্ধনী ভেতর থেকে মাথা তুলে শুধালো, রাগ করেছেন? আপনার কি মনে হয়? আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় রাগ করেননি, কিন্তু একটু ভিতরে গিয়ে খোঁজালে হয়তো জানা যাবে রাগ করেছেন নাকি না। ইসরাতের কথাই আবারও হাসলো জাইন। ইসরাত বিগলিত গলায় বলল, আপনার জায়গায় অন্য কেউ থাকলে রাগ করতো। আমার জায়গায় অন্য কেউ বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? সামান্য এই কথায় পড়ছেন ব্রো, নট ব্যাড। পিনপতন নীরবতা। গোল চক্রাকারে বসা পরপর চারটে মানুষের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে বন্ধ কামরায়। মাঝখানে রাখা মোমের আলোই দেখা গেল নুসরাত এক হাতে নিজের গাল চেপে ধরে বসে আছে থম মেরে। এরহাম, আহান, মোমো একইভাবে সবাই থমকানো নয়নে নুসরাতের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সকলের মুখে অবগতার লালিমা পরিলক্ষিত। কেউই আন্দাজ করেনি এমন কিছু হবে। হুট করে কি থেকে কি হয়ে গেল। নুসরাত গুনে গুনে গত আধা ঘন্টা যাবৎ গালে এক হাত রেখে বসে আছে। মুখে ভাবগতি স্বাভাবিক, কিন্তু এক জায়গায় কখন থেকে বসে থাকাটা অস্বাভাবিক ঠেকছে সকলের নিকট। দমকা হাওয়া জানালা দিয়ে রুমে প্রবেশ করতে নুসরাত নড়েচড়ে উঠল। একই জায়গায় গাটি গেড়ে বসাই তখন সময় ছিল 30 মিনিট 48 সেকেন্ড। হঠাৎ করে চোখ অন্ধকার করে অস্পষ্ট স্বরে আওড়ালো, ওই খবিশ আরো চুমু খেয়ে নিয়েছে আমাকে, শালা লম্পট বদমাস ইতর অসভ্য কুত্তা পাট। এরহাম নুসরাতের অস্পষ্ট স্বরে উচ্চারণ করা গালিগুলো খুব সহজে বুঝে নিল। রুমে মেঝেতে রাখা মোমবাতি হাতে নিতেই যাবে, তার পূর্বেই অন্য একটা হাত এসে মোমবাতি নিজের হাতে তুলে নিল। খোলা জানালার কপাট বেয়ে তখন সনসন বাতাস বইছে। রাতের অন্তিম প্রহরে ঠান্ডা হিমশীতল করা হাওয়া পুরো ঘর জুড়ে ব্ল্যাকবেরি এর মিষ্টি গন্ধে ছেয়ে গেছে, সাথে পুরুষালী শরীরের মাস্কি কস্তুরীর সুগন্ধি। বেসামাল বাতাসে প্রায় নিভু নিভু মোমের জ্যোতি।
প্রকাণ্ড জুড়ে কোথাও একটা বাজ পড়ার সাথেই পুরো রুম রক্তবর্ণে লাল হয়ে গেল। মোমো চিৎকার করে উঠে যাকে কাছে পেল তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আহান নিজের পাশে বসা এরহামকে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে বলল। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ঝনঝন শব্দে বৃষ্টি পড়ছে তখন লাগাতার বাহিরে। প্রকাণ্ড জোরে বাজ পড়ার শব্দ ভেদ করে নুসরাতের কানে কাজ দিয়ে বয়ে গেল পুরুষালী লুহুস্বর। জাস্ট একটা চুমু গালে খাওয়ায় আপনি গনে গনে 30 মিনিট 48 সেকেন্ড নিশ্চুপ ছিলেন। তাহলে আমার উচিত নয় কি প্রতিদিন 24 ঘন্টায় 48টা করে চুমু খাওয়া? আর একটা চুমু খাওয়ার ধান্দা করলে ঠোঁট কেটে কাকড়াকে দিয়ে দিব। ও তাই নাকি? আরশ নুসরাতের দিকে কাঁধ বাঁকিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো প্রশ্নটা। নুসরাত গাম্ভীর্যের সাথে বলে উঠল। জি হ্যাঁ তাই। আরশ গাল ঠেলে ঈষৎ বাঁকা হাসলো। চোখ মুখে তখন দুষ্টামি খেলা করছে। নুসরাতের কথা বলা শেষ হতে আলগোছে দ্বিতীয়বারের মতো গালে চুমু খেলো। সন্তপনে সরে আসতে আসতে মৃদুস্বরে নুসরাতের কানের নিকট নিজস্ব ভঙ্গিমায় বলে ওঠে। তুমি কিছুই করতে পারবে না নুসরাত নাসির। তোমার উপর আমার সব থেকে বেশি অধিকার। রিমেম্বার দ্যাট। ইউ আর মাই ওয়াইফ, লিগালি ওয়েডেড ওয়াইফ। রিসেপশনের আয়োজনে সকলেই ব্যস্ত। ডেকচির আওয়াজ ভেসে আসছে সৈয়দ বাড়ি থেকে দূরে খালি প্লট হতে। নাসির মঞ্জিলের সামনে পার্কিং করে রাখা গাড়িগুলো আজ সরানো হচ্ছে সেখান থেকে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা রিসেপশনে ভ্যানু সেট করছে, আর তদারকিতে আছে আরশ, ইরহাম, আহান, এমনকি বর নিজেও। কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে নুসরাতের গলা ফাটানো চিৎকার। এভাবে না করে ওভাবে করুন বলে শাসাচ্ছে। অনেকক্ষণ চিৎকার করে যখন নিজের ইচ্ছে অনুসারে কাজ সম্পাদন করতে পারল না নুসরাত, তখন নিজেই লোকটাকে নিচে নামিয়ে উঠে দাঁড়ালো মইয়ের উপর। সুন্দর মতো কাছে ফুলগুলো ডাবল সাইডেড টেপ দিয়ে আটকে দিয়ে লাফিয়ে নিচে নেমে এলো। হাত ছেড়ে বলে উঠল। এইভাবে লাগাতে হয় ফুল, বুঝেছো? না বুঝিনি, বুঝিয়ে বলুন প্লিজ। নুসরাত আরশের কথা কানে তুলল না, এক প্রকার দৌড়ে ওই স্থান থেকে পালালো। বিবি করলো এমনভাবে দূরে দাঁড়ানো ইভেন্ট ম্যানেজমেন্ট এর ম্যানেজার শুনে ফেললো তার বিড়বিড়িয়ে বলা কথাটুকু। সে বলছে। আরশ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। এই ব্যাটা তো ইমরান হাশমিকে পেছনে ফেলে দিচ্ছে অসভ্যতায়। দিনটুকু কেটে গেল ব্যস্ততায়। সকালের পর আর নুসরাতে দেখা পেল না আরশ। তার থেকে লুকিয়ে চুরিয়ে থাকলো সে। সন্ধ্যার সময় থেকে শুরু হলো বাহির থেকে আনা বাবুচিদের রান্নার তোড়জোড়। কিছু মহিলাদের আনা হলো পেঁয়াজ, রসুন, আদা বাটার জন্য। বাড়ির মহিলারাও হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছিল সবাই। রিসেপশন শুরু হলো সন্ধ্যার আজান শেষ হতে। পোস্টেল ব্লু কালার গ্রাউন্ড পরিহিত ইসরাতকে যখন ভেন্যুতে নিয়ে আসা হলো, তখন রং বেরঙের আলোয় তাকে অপসরার মতো সুন্দর লাগলো। বংশীয় ঐতিহ্যে গৌরবপূর্ণ মানুষের ভেতর এক আলাদা আলোকসজ্জার সৃষ্টি হলো। জাইনে পরনে তখন সুটকোট, পুরুষালী চাপদারি বিশিষ্ট মুখটা থেকে অসর্গিক জ্যোতি ছড়াচ্ছে। সুন্দর করে ব্রাইড গ্রুমকে ওয়েলকাম করা হলো ভেন্যুতে। বাফেটে যেমন খাবার সাজানো থাকে, তেমনি একপাশে সুন্দর করে সাজানো হলো খাবার। দূর থেকে তখন বাতাসে ভেসে আসছে বিরিয়ানি খুশবু। অনুষ্ঠান যখন শুরুর দিকে, তখন বাঁধল বিপত্তি। দেখা গেল টিস্যুর কমতি, সাথে বিদ্যুতের সমস্যার জন্য বারবার আলো জ্বলছে নিভছে। টিস্যু আনার জন্য নাজমিন বেগম পাঠাতে চাইলেন আহানকে। সুরভি আগ বাড়িয়ে বলে উঠল। আমি নিয়ে আসছি। সকলে মাথা নাড়িয়ে সায় দিল টিস্যু আনতে যাওয়ার জন্য। এরই মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে চাইলেন নিজাম শিকদার। নাতনিকে চোখ রাঙিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেন। সুরভি সেসবের তোয়াক্কা না করে হেলে তুলে দ্রুত পদক্ষেপে অগ্রসর হলো নাসির মঞ্জিলের উদ্দেশ্যে। রাত 8টা থেকে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে নাসির মঞ্জিলে। এত জ্বালাতন করছে কেন আজ, তার কারণ কেউই খুঁজে পেল না। নুসরাত মনে করলো মেন সুইচে তার কোনো সমস্যা দেখা দিয়েছে, তাই নিজেই মেন সুইচ চেক করতে লেগে পড়ল। ইরহামকে নাসির মঞ্জিলে যাওয়ার কথা বলে সে সাফ সাফ না করে দিল সে যাবে না, কিন্তু নুসরাতের জোড়াজুড়িতে হার মেনে যেতে বাধ্য হলো। তারপরও শুনতে হলো নুসরাতের কান ঝাঁঝানো কথা। যা শালা, মেইন সুইচে সমস্যা দেখা দিচ্ছে, স্ক্রু ড্রাইভার নিয়ে আয়, পরে ব্লাস্ট হয়ে যাবে। দেখি খুঁটিয়ে মেইন সুইচে কি সমস্যা।
ইরহাম নুসরাতকে বোঝাতে পারল না যে মেন সুইচে কোনো সমস্যা নেই, কিন্তু নুসরাত বুঝতে চায় না, কানে তুলো গুজে বলল, যেতে বলছি না তোকে, যাবি তুই? পণ্ডিতি করবি না একদম, আমি না আসার আগ পর্যন্ত। পরে দেখা যাবে পুরো ভেনুর আলো চলে গেছে। আমাকে একদম নেগলেক্ট করবি না ইরহাম, আমি সব পারি। এই নুসরাতের বাঁ হাতের খেল কারেন্টের জিনিস ঠিক করা। বই, এটা তো গাড়ির চাকা, তুমি একটা খুলে আর একটা লাগাই দিলা। জ্ঞান না ছেড়ে স্ক্রু ড্রাইভার নিয়ে আয়। পণ্ডিতি করবি না বলে দিলাম। নুসরাত ইরহামের কথা শোনার পাত্রী না। সে চোখা দৃষ্টিতে তাকিয়ে মেন সুইচ লক্ষ্য করলো। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলো কোমরে হাত দিয়ে। ইরহামের অপেক্ষায় হাসফাস করলো, না আসলো না ইরহাম। ইরহামকে মেসেজ দিল, সে রিপ্লাইতে বলল, আসি ভাই, পুরো বাড়ি অন্ধকার করে রাখা, আর ওই বুয়ারাও আসর জমিয়েছে বাড়ির বাইরে। ওদের পাশ কাটিয়ে যেতে সময় লাগছে। তুই ওদের সাথে ফ্লার্ট শুরু করেছিস সেটা বল না। ইরহাম মুখ মোচড় মারার ইমোজি পাঠালো, টাইপিং করলো। তোর মতো পেলি? এরপর আর নুসরাতের মেসেজ দেখলো না। মোবাইলে সাইড টিপে বন্ধ করে দিল। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমের সুইচ টিপে লাইট জ্বালালো। ধীর পায়ে অগ্রসর হলো স্টোররুমে। স্টোররুমের ভেতরে পা রাখতেই সৌরভীর সাথে চোকাচুকি হলো। কেউ কাউকে বিশেষ পাত্তা না দিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। সৌরভী দু হাতে টিস্যু নিয়ে যখনই অগ্রসর হলো সামনের দিক থেকে, তখনই পুরো স্টোররুম সহ বাড়ি অন্ধকারে ডুবে গেল। হঠাৎ এমন আলো নিভে যাওয়াতেই অবাক হলো স্টোররুমে অবস্থানরত সৌরভী। ইরহাম দু হাতে চুলের মুঠি টেনে ধরে বিড়বিড়িয়ে আওড়ালো, ও আল্লাহ, আমাকে ধৈর্য দাও। ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দরজার সামনে ইরহাম এগিয়ে যেতেই দেখল দরজা বাহির থেকে আটকানো। হালকা হাতে দরজায় চাপড় মেরে উচালো স্বরেই চেঁচিয়ে উঠল, এই দরজা খুলো, বাইরে কে? ভেতরে আমি আছি। ইরহামের চিৎকারের আওয়াজ শুনে সৌরভীর পদক্ষেপ দ্রুত হলো। জিজ্ঞেস করলো বিরক্তি নিয়ে, হয়েছে কি তোমার, চেঁচাচ্ছ কেন? ইরহামের কুঞ্চিত করে রাখা চোয়ালের দিকে তাকিয়ে থমকে গেল সৌরভী। পুরুষালী গম্ভীর মুখখানা অবলোকন করতেই ঠোঁটগুলো থেমে গেল আপনা আপনি। ইরহামের ধরে রাখা মোবাইলে ফ্ল্যাশলাইট অনুসরণ করে সামনে তাকাতেই সৌরভী নিজেও চিৎকার দিয়ে উঠল, অবাক স্বরে শুধালো, দরজা বন্ধ করলো কে? আমি করেছি বন্ধ। কিন্তু তুমি তো ভেতরে, বাহির থেকে বন্ধ করলে কি করে? সৌরভী কথাটা বলেই জিভ কাটল। মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে চোখ তুলে স্বাভাবিক হাসার চেষ্টা করলো, হলো না। ইরহাম দেখলো না সেসব। একই তো রুমে ভ্যাবসা গন্ধ, সাথে গায়ে পরিহিত কাপড়ের জন্য তত্তর করে ঘামছে শরীর। এই মুহূর্তে এই বদ্ধ রুম থেকে বের হয় তার মেন ফোকাস। মোবাইলটা সৌরভীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা নাও, দরজার দিকে ধরো। সৌরভীর হাতে মোবাইল ধরে দিয়ে নিজে বাহুর সাহায্যে ধাক্কা দিল দরজায়। ধাক্কার জোরে দরজা সামান্য নড়ল না। সৌরভী নিজের গলা উঁচিয়ে চেঁচালো, ওপাশে কেউ আছেন? আমরা ভেতরে আটকে গেছি, প্লিজ দরজা খুলুন। চুপ, একদম চুপ। চেঁচাচ্ছ কেন? তো চেঁচাবো না, না হলে বের হবো কিভাবে? হ্যাঁ, তোমার তো দাদি আম্মা বাহিরে বসে, উল্টোপাল্টা বলবে না, তার কি ঠিক আছে? ইরহামের কথায় ভাবার্থ যখন বুঝলো, সৌরভী তখন জিহ্বায় কামড় দিল, মাথা নাড়ালো উপর নিচ। সে বুঝেছে বলে জিজ্ঞেস করলো, এখন কি করব তাহলে? এখান থেকে বের হওয়ার উপায়? নুসরাতকে কল দাও, বলো এসে দরজা খুলে দিতে। ইরহামের কথা শেষ হতে সৌরভী মোবাইল অন করে ফোন দিতে যাবে, স্ক্রিনে গ্রিন লাইন এসে মোবাইল বন্ধ হয়ে গেল। ইরহাম বন্ধ দরজায় ধাক্কা দিতে দিতে বিড়বিড় করলো, শাওয়ার সব বিপদ আজ হওয়ার ছিল। অন্ধকার ভেন্যুতে চাপা হই হুল্লোড়। চারিদিকে মানুষের কথা, চাপা গুঞ্জন। নাসির শেখ জেনারেটর চালু করার কথা বলতেই একজন বলে উঠল, মেন সুইচ কেউ বন্ধ করে দিয়েছে চাচা। গলাটা আরমান শিকদারের। মাহাদি নিজের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতেই শাহিদ খান এসে তার পাশে দাঁড়ালেন। কারো সংস্পর্শ নিজের কাছে উপলব্ধি করতেই ঘাড় বাঁকাই মাহাদি। বাবাকে পাশে দাঁড়াতে দেখে মৃদু হাসির প্রচেষ্টা করলো। পরপর আবার বাবার হাত পিঠে অনুভূত হতেই ভোর উঁচিয়ে শুধালো, কি হয়েছে পাপা?
শাহেদ খানের চোখে নমনীয়তা থাকলেও কণ্ঠস্বরে রুক্ষতা। নিজের বাড়িতে যাবেন না? হ্যাঁ, যাব তো। কবে? পিঠে তখনও স্নেহের হাত মাহাদি মাথার নিচের দিকে সামান্য ঝুঁকিয়ে নিয়ে স্বীয় গম্ভীরতা বজায় রাখে, অস্পষ্ট স্বরে উচ্চারণ করে। শীঘ্রই। শীঘ্রই কবে? এই বাড়িতে গাঁটি গেড়েছ নাকি? গত মাস খানেক এখানে থাকছো, এখনো ইচ্ছে শেষ হয়নি নাকি এইবারে কোনো মেয়েকে বিয়ে করে ঘর জামাই হওয়ার ইচ্ছে পোষণ করেছো? যাব তো বলেছি। ভদ্রলোক আর মাহাদির কথা শেষ হতেই আনিকা এসে দাঁড়ালো তাদের পাশে। দুহাতে বাবার গলা জড়িয়ে ধরে বাবার কথায় ঘি ঢালতে ঢালতে বলল, মামা মেয়েটার সাথে বিয়ে দিতে পারো। মেয়েটা ভীষণ ভদ্র, দেখতেও কেমন নাদুস নুদুস। আমি তো কয়েকবার দেখলাম, উন্দা বিড়ালের মতো। মাহাদি, আরে আরে ওই মেয়েকে দেখ। কথা শেষ করে শুভ্র গায়ের রমণী হেসে উঠল ঠোঁট চেপে। মাহাদি চোখ রাঙালো, শক্ত কণ্ঠে বোনের নাম উচ্চারণ করলো। অনিকা। মাহাদিকে রাগ করতে দেখে শাহিদ খান হেসে উঠলেন। দুজনেই টিপ্পনি কেটে শুধালো, এবারে জামাই হওয়ার ইচ্ছে আছে নাকি মাহাদি? বয়স তো অনেক হয়েছে, কথা বলবো নাকি হেলালের সাথে? তোমাকে কি ওর ভাগ্নি দিবে? মাহাদি জোরালো শব্দে কিছু বলতে নিবে, আনিকা কেটে দিয়ে বলে উঠল, দেখো ড্যাড, কিছুই বলতে পারছে না ও লজ্জায়। মাহাদি নিজেও চায় মেয়েটাকে বিয়ে করতে। বিশেষ প্রয়োজন ছাড়া স্টোররুমে প্রবেশ করে না নাসির মঞ্জিলে থাকা কোনো সদস্য। তাই এই রুমে জানালা ও সচরাচর খোলা হয় না। বদ্ধ পরিত্যক্ত রুম হিসেবে পড়ে থাকি। বদ্ধ কপাটের আড়ালে থাকা ঠেসে রাখা জিনিসে ভারী হাঁটার পথটুকু ভীষণ সংকীর্ণ। ব্যবসা গন্ধে রুমটে টিকে থাকা মুশকিল। ইরহাম রুমাল মুখে চাপার জন্য বের করেছিল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারের প্রভাবে হাত ফসকে মেঝেতে পড়ে গেছে তা কবেই। এখন পেট ঠেলে বমির উদ্রেক হচ্ছে, যে কোনো সময় বমি হয়ে যাবে ভাব। এতক্ষণ ফ্ল্যাশলাইটের আলোয় যতটুকু অন্ধকার নিভেছিল তার তুলনায় এখন দ্বিগুণ আধারে ডুবে আছে রুমটা। মাকড়সের সাদা বুনো জাল সেটে আছে দেওয়ালে। ভেতর বাহিরে তখন নিস্তব্ধতা জুড়ে রয়েছে। পেঁয়াজ রসুন এই রুমের মেঝেতে বিছিয়ে রাখাই তেলাপোকা হাঁটছে বলে মরমরে শব্দ হচ্ছে। আশঙ্কিক অন্ধকারে গায়ে ধাক্কা লাগলো দুজনের অজান্তেই। একসাথে চিল্লানি দিয়ে দুজনে ছিটকে দুদিকে সরে গেল তারা। মিলি গলার মৃদু আর্তনাদ ভেসে বেড়ালো কামরায়। সমস্যা কি তোমার ইরহাম? দরজায় ধাক্কা না দিয়ে আমাকে ধাক্কা দিচ্ছ কেন? তাছাড়া এতক্ষণ যাবৎ সামান্য দরজাটুকু তুমি ভাঙতে পারলে না। আমাকে তোমার কি পালোয়ান মনে হয় যে এক ধাক্কা মারবো আর দরজা ভেঙে ফেলবো? ইরামের বিরক্তি ধরা কণ্ঠে কিছুটা দমে যায় সুরভি। এক হাতে নাকে ওড়না চাপা দিতে গিয়ে মনে হলো ওড়না গায়ে নেই, কোথায় খসে পড়েছে। আলোবিহীন রুমে চোখ চারপাশ ঘোরালো, কিন্তু বুঝতে পারলো না ওড়না কোথায়। হঠাৎ পায়ের উপর দিয়ে শিরশির করে কিছু একটা যাওয়ার অনুভূতি হতেই ভয়ে কাঠ হয়ে গেল মেয়েলি মুখটা। শীতদানা বেয়ে শিরশির করে বয়ে গেল শীতল স্রোত। শুভ্র বর্ণের মুখটা পাংশুটে বর্ণের হয়ে উঠল নিমিষেই। না চাইতো বদ্ধ কামরায় সাপার ভয়ে এক বিকট চিৎকারে ঢলে পড়ল মেঝেতে। গাটুকু মেঝে স্পর্শ করতেই উচালো শব্দ হলো। ইরহাম দরজা ধাক্কা দিচ্ছিল বাহুর সাহায্যে। এই অন্ধকারে কবে মেয়েটা তার পাশ থেকে সরে গেছে টের পায়নি সে। যখন আত্মচিৎকারে শব্দ কান ভেদ করলো তখন অনেক দেরি। স্টোররুমের মৃদু আলোয় বাল্ব জ্বলে উঠেছে, সাথে সাথে আলোকিত হয়েছে রুমটা। বাইর থেকে দরজা খোলার মর্মর শব্দে চোখ তুলে দরজার ওপাশে তাকাতেই ইরহামের চোখাচোখি হলো কয়েকজন মহিলার সাথে, যারা দরজার কপাট খুলে দিয়েছে, আর একই সাথে তাদের সন্দেহী নজর ছেলে মেয়ে দুটোর দিকে নিবিষ্ট। কুমার ছেলে মেয়ে একই রুমে বদ্ধ অবস্থায় পড়েছিল। তারা স্বাভাবিক মনোভাব নিতে পারল না, মনে করলো ছেলেটা মেয়েটার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করেছে। মেয়েটা হয়তো নিজের ইজ্জত বাঁচানোর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আক্ষরিক অর্থে ইরহামের কাপড় ঠিক থাকলো
ও মেঝেতে পড়ে থাকা জ্ঞানহীন সুরভির গা জড়িয়ে থাকা কাপড়ের ঠিক নেই। ওনা খসে পড়ে আছে এক পাশে, তো অন্য পাশে নারীর শরীর। বড় গলার কাপড় হওয়ার দরুন বক্ষ বিভাজনের একটু অংশ দেখা যাচ্ছে। ইরাম যতক্ষণে বুঝলো ঘটনা খারাপ দিকে গড়াচ্ছে, এরা স্বাভাবিক একটা ঘটনাকে বিপত্তিকে রূপ দিতে চলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারিদিকে হই হুল্লোড় বেঁধে গেল সেকেন্ডের ভেতর। চোখের পলক ফেলার আগেই পরবর্তী ঘটনা ঘটল যে ইরহাম নিজের নামে সাফাইটুকু গাইতে পারল না, বলতে পারল না এখানে খারাপ কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। বাতাসের গতিতে উড়ন্ত খবরগুলি গিয়ে পৌঁছালো সৈয়দবাড়ির কর্তা ও নিজাম শিকদারের কানে। অবিশ্বাস্য নয়নি, দুজনে কয়েক পল তাকিয়ে দূরত্ব পাইয়ে রিসেপশনে ভেন্যু ফেলে ছুটলেন নাসির মঞ্জিলে। তাদের পিছু পিছু ছুটল পুরো পরিবারের মানুষজন। শুধু অজ্ঞাত থাকলো এই বিষয়ে দুটো মানুষ, যারা এই মুহূর্তে নিজেদের তুমুল ঝগড়ায় ব্যস্ত। নিজ নিজ কথার বাণী একে অন্যকে ঝোঁকানোর বিধা চেষ্টায় রপ্ত। নুসরাতকে মেন সুইচের সামনে দাঁড়িয়ে টানা হিস্সা করতে দেখে আর অপ্রকৃত স্থের ন্যায় খেকে উঠল। পেছন থেকে গলার আওয়াজ ধারালো করে প্রশ্ন ছুড়ল, ওখানে কি করছো তুমি? মেইন সুইচের কাছে কি কাজ তোমার? মেইন সুইচের সমস্যা দেখা দিয়েছে, তাই আমি ঠিক করছিলাম। হ্যাঁ, ঠিক করার ধরন তো দেখছি, দেখেই বোঝা যাচ্ছে এখানে ঠিক করা হচ্ছে না, কুস্তিগিরি হচ্ছে। অপমান করছেন? আমার এত সাহস তোমাকে অপমান করব? কি চাই? তোমাকে কি? কিছু না। আরশ নুসরাতকে মেন সুইচের সামনে থেকে সরিয়ে দিয়ে ফ্ল্যাশ লাইট তুলে ধরল সেখানে। তীক্ষ্ণ চোখের পর্যবেক্ষণ শেষে সুইচ টিপে দিল, আর তাতেই আবারও চারিদিক ঝকঝকে আলোয় ভরে উঠল। কোন অশিক্ষিত মেইন সুইচ বন্ধ করেছে? একদম অশিক্ষিত বলবেন না। তো অশিক্ষিতকে অশিক্ষিত বলবো না? একটা মানুষ কতটা মাথা মোটা হলে রিসেপশনের অনুষ্ঠানের মধ্যে মেইন সুইচ বন্ধ করে দেয়? অশিক্ষিত হবে আপনার শ্বশুর। আমার শ্বশুর মশাই তো তোমার বাপ। নিজেই অশিক্ষিত আর অন্যকে বলে অশিক্ষিত। তুমি এমন চেয়েছো কেন? আমি তো তোমাকে অশিক্ষিত বলিনি, যে মেইন সুইচ অফ করেছে তাকে বলেছি। তো যে কাউকে আপনি কেন অশিক্ষিত বলবেন? আপনাকে এ সাহস কে দিয়েছে? তোমার এত ধরছে কেন? ওই অশিক্ষিতটা তো তুমি না? হ্যাঁ, আমি বন্ধ করেছি। তো তো কি হয়েছে? হোয়াট আ কোইন্সিডেন্স! তার মানে ওই অশিক্ষিতটা তুমি? নুসরাত আরশের বারবার অশিক্ষিত বলা কথাটাই ক্যাপা সারের মতো হিসিসে উঠল। দুহাত তুলে থাবা মারার জন্য তেরে আরশের দিকে এগিয়ে আসলো। দুজনে ভেতরে তেল পরিমাণ দূরত্ব মিটিয়ে দিয়ে চিৎকার করে বলে, আমি অশিক্ষিত না। পরপর বিড়বিড় করে আরশের শোনার মতো বলল, তুই নিজে অশিক্ষিত, গাধা একটা। পাটা কোথাকার? আমাকে বলিস আবার অশিক্ষিত? নিজেই ঠিক মতো স্বরবর্ণ পারিস না মনে হয়। আরশ নুসরাতের বানান করে করে বলা কথাগুলো বুঝলো না। অবাক নেত্র নিবিষ্ট করে শুধালো, কি বললে তুমি? এভাবে বলছো কেন? স্পিকিং বেঙ্গলি ইন অ্যান আমেরিকান অ্যাকসেন্ট অর ইন এ ব্রিটিশ অ্যাকসেন্ট? নুসরাত আরশের কথা কানেই তুলল না। খুশিতে গদগদ করে উঠল যখন সত্যি সত্যি দেখলো আরশ স্বরবর্ণ পারে না। বাংলা সিনেমার মতো তার মনে মৃদু স্বরে গান বাজলো, দোলা দিয়ে গেল হৃদয়। সামনে দাঁড়ানো স্তম্ভিত আরশকে ভালো করে বাজানোর জন্য এবারও একই পন্থা অবলম্বন করলো। তোরা তো অশিক্ষিত, অ আ ক খ পারিস না, মূর্খ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখার বয়সে প্রেম করলে তো এসবই হবে। খাইসটা একটা। নুসরাত কথাগুলো বানান করে করে বলা শেষ করলো। সামনে দাঁড়ানো আরশ নুসরাতের কথার কিছুই বোধগম্য হলো না। সে বলল, স্পষ্ট শুদ্ধ বাংলায় বলো। আসছে আমার নবাবজাদা, ওনার জন্য বাংলায় বলবো। বলবো না বাংলা, এই ভাষায় আমি কথা বলবো। নুসরাত, তুমি ভালো কিছু বলছো না, আমি জানি। তো জানলে কি হবে, আমি তো বলবো। আরশ ক্যাপাটে সারের মতো এগিয়ে এসে নুসরাতের দুবাহু চেপে ধরল, শক্ত কণ্ঠে বলল, বাংলায় বলো। অশিক্ষিত, শিখিসনি কেন বাংলা? পারবো না বাংলা বলতে। আরশ রাগে চোখে মুখে সব অন্ধকার দেখলো, কটমটিয়ে বলল, তুমি কি মনে করো আমি বাংলা শব্দের উচ্চারণ করতে পারি না? আমি সব জানি। ভালো, খুব ভালো। চেঙ্গিস খানের বাচ্চা, অশিক্ষিত কোথাকার।
তুই স্বরবর্ণ পারিস না, আমি কি করব? আজ থেকে তোর সাথে এভাবেই কথা বলবো, তাহলে আর তুই কিছুই বুঝবি না। নুসরাত কথা শেষ করে গদগদ করে উঠল, নিজেকে বাহুবা দিল কিভাবে এই ব্যাটাকে জব্দ করেছে। আরুষকে বিদ্রুপ করে নিজ মনে বিড়বিড় করে। শিখিসনি কেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ? এবার বোঝ বেটা। নুসরাত আর আরুষের ঝগড়া ভেতরে দূর হতে দৌড়ে দৌড়ে আসলো আহান। চিৎকারের আওয়াজ অনেক জোরালো, বারবার উচ্চারণ করছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। নুসরাত ঘাড় বাঁকিয়ে ওদিকে তাকাতে নিবে, আরুষ নুসরাতের দুবাহু ছেড়ে দিল। কটমট করে নুসরাতের না বোঝার মতো করে আওড়ালো, ফাক ইউ নুসরাত নাসির। যার অর্থ দাঁড়ায় ফাক ইওর নুসরাত নাছির। নুসরাত চোখা দৃষ্টিতে তাকে প্রশ্নাতীত কণ্ঠে শুধালো, আপনি আমায় গালি দিয়েছেন? কি বলেছেন আপনি? সাহস থাকলে এভাবে বলুন। আরুষ ভাব নিয়ে আড়াআড়ি বুকে হাত বেঁধে দাঁড়ায়। নুসরাত দু হাত পেঁচিয়ে দাঁড়ানোর আরুষকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, কি বলেছেন? কোন ভাষায় কি বলেছেন? কোন ভাষায় বলেছেন? সাহস থাকলে শুদ্ধ বাংলায় এভাবে বলুন। কতটুকু তার আন্দাজ তোমার নেই মিসেস আমার? তো বলুন, শুদ্ধ বাংলায় বলুন। এত ডেসপারেট আমার মুখের কথাটা শোনার জন্য? তাহলে তোমার সন্তুষ্টির জন্য বলেই দিই। আরুষ ভুরু নাচালো। নুসরাত আগ্রহ প্রকাশ করতেই বাতাসে ভেসে আসলো গম্ভীর স্বর। ফাক ইউ নুসরাত নাসির। কথাটা শেষ হতেই নুসরাত নিজে সমান জোরে বলে উঠল। আরুষ আর কিছু বলবে, আহান দুজনকে ঠেলে দূরে সরিয়ে দিল। দুজনে ঝগড়ায় বাধা দিয়ে বলে উঠল, আপু, সর্বনাশ হয়ে গেছে। আহান জিরিয়ে নিল সামান্য কথাটুকু বলে, হাঁপিয়ে উঠেছে এতটুকু দৌড়ে আসতে গিয়ে। নুসরাত চোখা চোখে চেয়ে শুধালো, কি সর্বনাশ! আরুষ নিজেও আহানের দিকে তাকিয়ে আছে প্রশ্নের উত্তরের আশায়। আহান জোরে জোরে শ্বাস ফেলল, বুকের কম্পনে স্বাস্থ্য বিশিষ্ট শরীর নড়ছে। দুজনেই অবাক চোখের অবগতা বাড়িয়ে দিয়ে আহানের স্বর শ্রবণ ইন্দ্রিয়ে প্রকাশ করলো, ইরহাম ভাইয়ার সৌরভ আপু কর। নুসরাত আর আরুষ দুদিকে ছিটকে সরে এবার একই সাথে কান ফাটানো শব্দে দুজনেই চেঁচিয়ে উঠল, কি? এতক্ষণ ধরে ভ্যানুতে থাকার রমরম ভাব হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল। মানুষের ভিড় ভ্যানু হতে কমে গিয়ে একত্রে জমায়িত হলো স্টোররুমের সামনে। এতক্ষণ যাবৎ ভ্যানু মানুষের কোলাহলে ভো ভো করলো, তা এখন নিস্তেজ, যেদিকে চোখ যায় সেদিকেই দুদু ফুলের বাহার আর খাবারের মোমো গন্ধ। আধারে নিমজ্জিত রাতটার মতোই সৈয়দ বাড়ির সকলের মুখে আধার লেপটেছে। কারো মুখের দিকে চোখ তুলেই তাকানো যাচ্ছে না। সবাই দাঁতে দাঁত চেপে ইরহামকে খেয়ে নিবে ভাব নিয়ে তাকিয়ে আছে। সুরভির গা তখনও মেঝেতে লেপটে থাকলেও ওড়না টেনে দিয়েছে কাজের জন্য আনা মহিলাগুলো। পান খাওয়া মুখ দিয়ে কিছু বিচ্ছিরি বিচ্ছিরি শব্দ বের করছে, সাথে তাদের মহামূল্যবান বক্তব্য দিচ্ছে। পোলা মাইয়া এক লগে এক রুমে কি করে? মাইয়ারও তো দোষ আছে। একটা একলা পোলার লগে এক রুমে এক বাড়িতে ঢুকে কেমনে? কথাটা বলেছে মর্জিনা। মর্জিনার কথা শেষ হতেই ইরহাম নিজের হয়ে শক্ত গলায় সাফাই গাইল। ও আমার সাথে আসেনি, আগে এসেছিল। মর্জিনার সাথে দাঁড়িয়ে থাকা মুন্নি বলে উঠল, হ একলহে আহো নাই, কিন্তু তুমি যে ওর ইশারা দিয়া আগে আনছো তা সবাই বুঝবার পারছে। ইরহাম কিছু বলতে নিবে, মর্জিনা আবার বলল, ভোলা ভোলা মাইয়া মানুষ মনে করেছিল কোনো কথা কইবে না, কিন্তু তুমি যে আন্দার ঘরে আইনা ওর ইজ্জত লুটবা তার কথা কি জানতো? যখন জানতে পারছে তখন নিশ্চয়ই জ্ঞান হারাইয়া লুটাই পড়ছে। ইরহাম কপালে ভাঁজ ফেলে কিছু বলতে নিবে, মুন্নি বিচ্ছিরি ভাষায় বলে উঠল, আমরা তো দেখি নাই মাইয়ার কি ক্ষয়ক্ষতি হইছে। আন্দার ঘরে একলা কুমার কুমারী মাইয়া পোলা ছিল, মাইয়া পোলা এখনো কুমার কুমারী কিনা তা তো কইবার পারতেছি না। শেপ নাসির মঞ্জিলে প্রবেশ করতেই কথাগুলো সুরসুরিয়ে তার কানে ঢুকল। নিজের কান দুটোকে এমন কথা বিশ্বাস করাতে পারলেন না তার ছেলে একটা মেয়ের ইজ্জত লুটতে নেমেছিল। অত্যাধিক আশ্চর্যজনিত হলেন।
দিক বেদিক ভুলে থম মেরে সদর দরজার সম্মুখে দাঁড়িয়ে রইলেন কয়েক পল। এরপর বড় ভাইদের অপমানে লাল হওয়া মুখ দেখে নিজেকে আর থামাতে পারলেন না। শক্ত অর্থে এসে গাল বরাবর বসিয়ে দিলেন জোরে একটা থাপ্পড়। আশঙ্কিক থাপ্পড়ের হামলায় হেলে পড়ল ইরহাম বাদিকে। নিজেকে ধাতস্থ করে উঠতে পারল না। তার পূর্বেই শহীদ সাহেব দুহাতে থাবা মেরে ইরহামের কলার চেপে ধরে রক্ত চক্ষুতে তাকালেন। স্বাভাবিক ক্রোধ নিয়ে চেঁচালেন, তোকে এই শিক্ষা দিয়েছি বেয়াদব কুত্তার বাচ্চা! এত কষ্ট করে বড় করায় এর ফল দিলে তুই, শুয়োরের বাচ্চা! পরপর আরেকটা থাপ্পড় পড়ল ডান গালে। ইরহাম নিজের গালে পড়া প্রথম থাপ্পড়ের শোক কাটাতে পারেনি, তার পূর্বেই দ্বিতীয়টা পড়েছে। অবাক দৃষ্টি তোলে সম্মুখে থাকা বাবাকে দেখল চুপচাপ। কয়েক সেকেন্ডের জন্য বাবা ছেলের চোখাচুকি হলো, তারপর গালে আবারও প্রহার হলো। ইরহাম নিশ্চল চোখে তাকিয়ে থেকে বলে উঠল, আমার দোষ নেই আব্বু, বিশ্বাস করো আমাকে। শোয়েব সাহেব গর্জে উঠলেন, তোর দোষ নেই? তোর দোষ নেই? তাহলে এই মেয়ে এখানে কেন? অজ্ঞান কেন এই মেয়ে? বিশ্বাস করব তোকে? কি দেখে তোকে বিশ্বাস করব? শোয়েব সাহেব চিত্ত চেতনা হারিয়ে ছেলের গালে পরপর আরও কয়েকটা থাপ্পড় বসালেন। শহীদ সাহেব সদর দরজা দিয়ে আস্তে আস্তে চেঁচালেন, এত বড় ছেলের গায়ে হাত তুলছেন কেন তুমি? আর একটা আঙ্গুলের ছোঁয়াও যেন স্পর্শ না করে ওকে। শোয়েব সাহেব এসব কথা কানেই তুললেন না, আবারও দুহাত শূন্য তুললেন ছেলেকে মারার জন্য, সাথে চিৎকার করে গালি দিচ্ছেন। ভদ্রলোকের গালির আওয়াজে মহিলাদের গলার আওয়াজ চাপা পড়ছে। ইরহাম টু শব্দটি করল না, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। নিজের হয়ে সাফাইও গাইল না। শহীদ সাহেব ভাইকে টেনে নিয়ে গেলেন দূরে। তখনও শোয়েব সাহেব চেঁচাচ্ছেন, তোর কোনো আশা পূরণ করিনি আমি? বল, কোন আশা পূরণ করিনি? জবান ফুটে বলার আগেই সব এনে হাজির করেছি তোর সামনে, আর তুই কি করলি? কুলাঙ্গারের বাচ্চা, শুয়োরের বাচ্চা! একেবারে এসে বলতি বিয়ে করবি। এই মেয়েকে তোর পছন্দ এনে দিতাম না তোকে? আর মান সম্মান এই করে ডুবালি কেন? আমি মানুষকে নিজের মুখ দেখাবো কি করে? হেলাল সাহেব তখনও শক্ত মুখে দাঁড়িয়ে আছেন। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দাঁড়ালেন ইরহামের সামনে। জবাব তিহিতার মতো করে শুধালেন, এসব সত্য ইরহাম? তোমার উপর ওঠা সকল অভিযোগ কতটা সত্যতা বহন করে আমি তোমার কাছে শুনতে চাই। ইরহাম নির্লিপ্ত। পুরুষালী চোখগুলো সাদা অংশে রক্ত জমেছে। কিয়ৎকাল সামনে দাঁড়ানো উৎফুল্ল হয়ে ওঠা জনতার পানে তাকালো। যারা নাটক দেখতে ভিড় পাচ্ছে তারা জমা হচ্ছে সেন্টার রুমের সম্মুখে। এরপর দেখল শক্ত মুখে তাকিয়ে থাকা রক্তশূন্য ফ্যাকাশে মাচাচির চোখ মুখ। কানে ভাসল বাবার চিৎকার, যিনি অবিরত গালি দিচ্ছেন ছেলেকে। চোখের কোটর ঘোরাতেই চোখাচুকি হলো নাসির সাহেবের সাথে। তিনি ইশারা দিলেন যতটুকু সত্য ততটুকু বলতে। উনি বিশ্বাস করেন ওকে। ভরসা দিয়ে চোখের পাতা ফেললেন। ইরহাম সবটুকু অবলোকন করার শেষে হাঁপড়ে নেই শ্বাস টেনে ফেলল। অপমানে রক্তিম হয়ে ওঠা বড় চাচার মুখটা দেখে চোখ বন্ধ করে নিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলো। এরপর নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, যা শুনেছেন যা দেখেছেন সবই সত্য। ইরহামের কথা শেষ হলো না, তার আগেই হেলাল সাহেব গালে চড় বসালেন। আবারও থাপ্পড় বসাতে যাবেন, নুসরাত দৌড়ে এসে এক ধাক্কায় দুপা দূরে সরিয়ে দিল ইরহামকে। চোখ দুটো বড় বড় করে শাসালো। আমার ভাইয়ের গায়ে হাত তুলবেন না, মুখ দিয়ে কথা বলুন। শেষের কথাটুকু চেঁচিয়ে বের হলো মেয়েটার মুখ থেকে। হেলাল সাহেবের চোখের তারাই অদৃশ্য রক্ত ভেসে উঠেছে। তিনিও চেঁচালেন, তুই বলি দিবি আমায় কি করতে হবে? যদি প্রয়োজন পড়ে অবশ্যই বলে দিব। পাশ থেকে মর্জিনার সাথীদের মধ্যে একজনের তাচ্ছিল করে করা মন্তব্য শোনা গেল, এই মেয়েকে তো বেতব, তার উপর করছে এখন গলাবাজি, দেখবেন কোন দিন লাঙের। কথা শেষ হওয়ার আগেই আরুষ চোখ রাঙিয়ে নিষেধাজ্ঞা জারি করতে যাবে। নুসরাত কর্কশ কণ্ঠে বলল, এই চুপ! তোমাদের ভ্যা ভ্যা শুনতে আমি ইচ্ছুক রই।
হেলাল সাহেব আর কোনো শব্দ ব্যয় করলেন না, চুপচাপ গিয়ে বসলেন বরফের মতো হয়ে যাওয়া নিজাম শিকদারের সামনে। ঝর্ণা বেগম দাঁতের পাটি চেপে দেওয়াল ধরে দাঁড়িয়ে রইলেন। এই ছেলেকে ধরে পিষে ফেলতে পারলে মনে শান্তি পেতেন, কিন্তু তার চিন্তায় জল ঢেলে দিয়ে নুসরাত, আহান, মোমো, এমনকি ভারী গাউন পরিহিত ইসরাত এসে দাঁড়ালো ইরহামের সামনে। বাড়ির সবার উদ্দেশ্যে ইসরাত রগে আওয়াজে বলে ওঠে, ওকে কিছু বলতে হলে আগে তোমাদের আমাদের ভেদ করতে হবে। কলঙ্ক আর পুরুষ শব্দ দুটি যেন একে অপরের বিপত্তিক শব্দ। এই দুটো শব্দ একে অপরকে স্পর্শ করতে পারে না, কিন্তু নারী আর কলঙ্ক দুটি শব্দ যেন একে অপরের সাথে আষ্টে ফিষ্টে জড়িয়ে আছে। এই শব্দটি শুধু নারী সমাজের জন্য প্রযোজ্য। ইরহামের উপর নিজেদের তোপ খাটাতে না পারলেও অবলা সুরভিকে নিজেদের কাছে একা পেল তারা। নিজাম শিকদার যখন নাসির মঞ্জিলে এসেছেন তখন থেকেই নিশ্চুপ। আরমান নিজেও নিশ্চুপ। জলস্রোতের তরঙ্গে নাই ঠান্ডা। বোনকে জ্ঞানহীন মেঝেতে পড়ে থাকতে দেখে একবার তাকিয়েছিল সেদিকে, তারপর আর ফিরেও তাকায়নি। মহিলারা তখনও ফিসফিস করে নিজেদের বিচ্ছিরি ভাষায় মন্তব্য জাহির করছেন। সৈয়দবাড়ির কর্তীরাও আজ নিজেদের মুখ দিয়ে টু শব্দটি করলেন না। অনেকক্ষণ কাটার পর সকলেই দোনামোনা করলেন কিছু একটা বলতে। মর্জিনা বয়স্ক হওয়ার দরুন সবার উদ্দেশ্যে একটা প্রস্তাব রাখল। দেখুন, কুমার কুমারীর ছেলেমেয়েরা বেবিচারায় লিপ্ত হয়েছে। ইসলামের সৈয়দ মতে মাটিতে পুঁতে 100 বেত্রাঘাত। এখন তো ছেলেমেয়েকে এমনি বেত্রাঘাত দেওয়া যায় না, আবার দুবারের সম্মানেরও বিষয়। তাছাড়া আমি আপনাদের বাড়িতে কাজ করি অনেক বছর যাবৎ, অনেক দিনের চেনা জানা, তাই একটা প্রস্তাব রাখবো। প্রস্তাবটা গ্রহণ করলে দুই পরিবারের সম্মানহানি হবে না। মর্জিনার কথা শেষ হতেই নিজাম শিকদার শান্ত মুখ তুলে তাকালেন। তার সূক্ষ্ম ঠোঁটজোড়া যেন অদৃশ্যভাবে তাচ্ছিল্য করে হাসছে। ঠোঁট দিয়ে নির্গত হলো একটি শব্দ, সম্মানহানি। তা তো হয়েই গেছে কখন। হেলাল সাহেব কথা বললেন না, সাহেব শুধালেন, কি প্রস্তাব? ছেলে মেয়ে দুটোর বিয়ে পড়িয়ে দেন। নাটক দেখতে আসা সকলেই মর্জিনার কথাই সহমত পোষণ করল। বাড়ির মহিলারা দ্বিমত পোষণ করার পূর্বেই সাহেব নিজের রায় রাখলেন। আমি রাজি আছি। আমার ছেলের ভুলের মাসুল কেন অন্যের বাড়ির মেয়ে দিবে? আমি এই বিয়েতে রাজি। আরমান দাদার পানে তাকালো। নিজাম শিকদার সোফায় বসা অবস্থায় ভঙ্গুর কণ্ঠে বললেন, আমি রাজি। রাত 10টা বাজছে। তখন ঘড়ির কাঁটায় টিকটিক করে। সুরভি যখন জ্ঞান ফিরল তখন তার চারপাশে মানুষ কিলপিল করছে। সকলের দৃষ্টি তার দিকে। ভরা মস্তিষ্কে নিজের কাছে নিজেকেই সুরভির অপরাধী ঠেকল। অজল মস্তিষ্কে চাপ দিল কি হয়েছে তা মনে করার জন্য। একই তো মনে পড়ল না কিছুই, তার উপর অতর্কিত হামলা হলো তার নাজুক হাতে। মনি এক হাতে টান মেরে তুলে বিছানায় বসাতে বসাতে নিজের কর্কশ কণ্ঠে বলে ওঠে, উইঠা বসো মাইয়া, অনেকক্ষণ হুঁশ হারাইছিলা। ইমাম আনিতে যাইতাছে, মাথায় ঘোমটা টানো। সুরভির কপালে ভাঁজ ফেল। শূন্য মস্তিষ্কে এসে হাজারটা প্রশ্ন ধরা দিল। ইমাম আসবে কেন? ঘোমটাই বা টানবে কেন? চোখে প্রশ্নাত্মক ভঙ্গি ফুটিয়ে তুলে শুধালো, ইমাম আসবে কেন? সুরভির প্রশ্নে কাজের মহিলাগুলো পান খাওয়া দাঁত বের করে খিটখিট করে হেসে উঠল। মুন্নির পাশের জন বলে উঠল, লাঙের লগে তোমার বিয়া পড়াইবার লগে আহে, নটি বেটি বুঝবার পারে না ইমাম আহে কেন। সুরভি চোখের আকার প্রকট হলো। বিস্ময় নিয়ে দেখল সবার বিচ্ছিরি দাঁত কেলিয়ে হাসা মুখগুলো। এই দম বন্ধ করা পরিস্থিতি থেকেও সুরভি ঠান্ডা মাথায় জানতে চাইল, কিসের বিয়ে? তোমার আর সৈয়দ বাড়ির পোলার বিয়ে। কথা শেষে সুরভির মাথায় ওড়না টেনে দিতে যাবে, সুরভি হাত চেপে ধরল তার। চোখ মুখে অগাধ অবিশ্বাস চড়ে বসল। জিজ্ঞেস করলো, কোন ছেলে? যার সাথে রুমে ঢুকেছিলা নষ্টামি করতে, ইরহাম না কি যেন, ওর সাথে। মুন্নির কথা শেষ হতে সুরভি লাফিয়ে প্রায় উঠে দাঁড়ালো, বলল, বিয়ে করব না আমি।
মুনির সাথে দাঁড়িয়ে থাকা মহিলারা পিচ্ছির শব্দে হেসে উঠল। রসিয়ে রসিয়ে বলল, লাঙের লগে এক রুমে ঢুকবার পারো, বিয়ে করবার কেন পারবা না? সুরভির মুখ শক্ত হয়ে উঠল, অগাধ রাগ নিয়ে শুধালো। লাংকে কার সাথে আমি রুমে ঢুকেছি? সুরভির করা প্রশ্ন যেন মজাদার ছিল। সকলে হি হি করে হেসে উঠল, বলল, কেন ওই পোলা জালকের রুমের দরজার সিট কিনে লাগাইছিলা? আমি কারোর সাথে রুমে ঢুকেছি ছিটকিনি লাগাইনি। মুনি সুরভির বিছানায় বসল শক্ত হাতে চেপে। ক্যাটকেটে কণ্ঠে বলে, মাকে বেটি বলে কি? আরেকজন বলল, এ তো দেখি ঘোমটার নিচে খেমটার নাচ। সুরভি বিস্ময় বিমূর নেত্রে দেখল মহিলাগুলোর ব্যবহার। যখন ধীরে ধীরে ঘটনাগুলো জোড়া দিল, তখন বুঝলো ওদের ইশারা কোন দিকে। না চাইতো ঠোঁটে বিতৃষ্ণাপূর্ণ হাসির মেলা বসল। এরপর মহিলাগুলোর কথা যত শুনল তত অবাক হলো। তাকে অবাক করে দিচ্ছে তার সামনে দাঁড়ানো মহিলারা। তাদের কথা দ্বারা তার ঠোঁটে নিছক হাসি খেলা করলো না চাইতো। মেয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু হয়, এটার মধ্যে কোনো ভুল নেই। আজ নিজেই ভিকটিম হয়ে তার প্রমাণ পেয়ে গেল সে। সুরভি বসা বিছানা থেকে উঠে দাঁড়ায়। মুনির হাত নিজের গা থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, এই বিয়ে করব না। মহিলারা যেন শুনেনি, একই যুগে বলে উঠল, কি কি? সুরভি পুরো রুম কাঁপিয়ে চেঁচালো, এই বিয়ে আমি করব না। শুনেছেন আপনারা? এই বিয়ে আমি করব না। মুনি নিজের স্বাস্থ্য বিশিষ্ট শরীর নিয়ে এগিয়ে আসলো, বলল, কেন করবা না বিয়া? লাঙের লগে এক রুমে ঢুইকা শুইতে পারো, আর বিয়া করতে পারবা না কেন? সুরভির কানে বিচ্ছির শব্দটা প্রবেশ করতেই তাতে দাঁত চাপল। নিজের জায়গায় অটল থেকে চূড়ান্ত রাগী কণ্ঠে বলল, আপনার মতো পেয়েছেন, অন্যের জামাইয়ের সাথে যেখানে সেখানে শুয়ে পড়বো? সবাইকে নিজের মতো ভাববেন না। কথা শেষ হতেই মুনির খসখসে হাতের দাবান মার্কা এক থাপ্পড় পড়ল সুরভির গালে। চিমচাম গরনের মেয়েটার শুভ্র গালে ফুটে উঠল থাপ্পড়ে জোরে রক্তের স্ফুলিঙ্গ। মুখ দিয়ে না চাইতো শব্দ নিঃসৃত হলো। ভাইয়া? না, কেউই আসলো না তাকে বাঁচাতে। অপরিচিত মানুষের ভিড়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল সুরভি। থাপ্পড়ে জোরে গালে চিনচিনে ব্যথা হচ্ছে। এক হাত গালে রেখে তখনও অবিচল কণ্ঠে চেঁচালো, বিয়ে করব না আমি। বুঝতে পারছেন আপনারা? বিয়ে করব না আমি। মনে কানেই তুলল না কথাগুলো। টেনে নিয়ে বসালো বিছানায়। শক্ত হাতে মাথা থেকে পড়ে যাওয়া ঘোমটাখানা আবারও টেনে দিতে দিতে বলল, নষ্টামি করবার পারবই, বিয়ে করবার পারবে না কেন? বিয়ে করবি তুই, আজই আর এখন। সুরভি নিজের 19 বছরের জীবনে এতটা অসহায় বোধ করেনি যতটা আজ অনুভব করছে। কোথায় তার ভাই, কোথায় তার দাদা, কোথায় নুসরাত, কোথায় সবাই? আপন বলতে কেউই নেই আশেপাশে। ও কি কোটরের ভেতর টলমল করলো পানি। মনিককে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিয়ে বেরিয়ে আসলো রুমের বাইরে। দম আটকে দৌড়ে নিচে নামতে নামতে ডাকলো, দাদা। নিজাম শিকদারের কানে নাতনির গলার আওয়াজ পৌঁছালো। চুপ করে রইলেন। নিজের কাপা হাতগুলো চেপে ধরলেন নির্বিকার মুখে হাঁটুতে। সুরভি পাগলের মতো দৌড়ে এসে দাঁড়ালো নিচে দাদার সামনে। সেখানে শুধু উপস্থিত সোসাইটির বুজুর্গেরা। চশমার আড়াল হতেই কুচকানো চোখ বেরিয়ে আসলো তাদের, আর নিবিষ্ট হলো সামনে দাঁড়ানো সুরভির ওপর। সে সেসবে তোয়াক্কা করলো না, ভাঙ্গা গলায় চেঁচালো, দাদা, আমি বিয়ে করব না। বিয়ে করে নাও। তুমি আমাকে এভাবে শাস্তি দিতে পারো না দাদা। আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি বিয়ে করব না। আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। রাগ করেছো আমার সাথে, তোমার কথা শুনিনি বলে। আর কখনো তোমার কথা অগ্রাহ্য করব না। দাদু প্লিজ বাড়ি চলো, এখানে আমার দম আটকে আসছে, আমি মরে যাব। নিজাম শিকদার চুপ রইলেন নাতনির আহাজারিতে। সুরভি ভাইয়ের হাঁটুর কাছে বসে ফুপিয়ে উঠল, বলল, প্লিজ ভাইয়া চলো আমরা বাড়ি চলে যাই। আমি বিয়ে করব না ভাইয়া, দয়া করে আমায় বিশ্বাস করো।
আমি আমি কিছুই করিনি, সব দোষ দেওয়া হচ্ছে আমাকে। ভাইয়া বিশ্বাস করো আমাকে। আরমান উঠে দাঁড়ালো। রক্ত জবান্নাই চোখ দুটো দিয়ে অসহায় ভঙ্গুর চোখে পানি ল্যাপটানো বোনকে দেখল। গালে হাতে 5 আঙ্গুলের চিহ্ন দেখে নিল মায়াময়ী চোখে। তবু উচ্চারণ করলো, বিয়ে করে নে সৌরভী, সুখে থাকবি। এরপর কি হলো? সুরভি নিজের চোখ টলমলে পানি ছেড়ে দিল। এক গালপি টুপ করে চোখে জল পড়ল। চোখ তুলে চক্ষুর দর্পণে ভাসল ইরহামের সুদর্শন মুখ। তখন সকল ক্ষোভ গিয়ে পড়ল তার উপর। একদলা থুতু ছিটকে বেরিয়ে গেল মুখ থেকে। অস্বাভাবিক কণ্ঠে চেঁচালো, লম্পট, জানোয়ার, শুয়োর, কুত্তা, আল্লাহর হিসেব নিবে তোর কাছ থেকে শয়তান। ইবলিশ, তোর ধ্বংস হবে, তোর ধ্বংস নিশ্চিত। সুরভিকে দুজন মহিলা এসে টেনে হিঁচড়ে নিয়ে গেল। নিজাম শিকদার চোখ থাকতেও অন্তরে মতো ব্যবহার করলেন। আরমান নিশ্চুপ। বোনকে অসহায় হয়ে চেঁচাতে দেখো তখনও সৌরভী চেঁচাচ্ছে। তুই বললি না কেন ওখানে কিছু হয়নি? তুই কেন বললি না? তুই কেন চুপ হয়ে বসে থাকলি? লুচ্চা বদমাস, এই তোর অভিশাপ লাগবে আমার। এক মুসলিমের অভিশাপ লাগবে তোর গায়ে, তোর ধ্বংস নিশ্চিত। সুরভিকে যখন দোতলায় তোলা হলো তখন কেঁদে উঠল সে শব্দ করে। চেঁচিয়ে ডাকলো, আপু। টুপ করে আরেক ফোঁটা জল গাল গড়িয়ে পড়ল। অস্তমিত রবি নাই রক্তিম চেহারা ঘুরে তাকালো সাহায্যের আশায়। নেই, কেউ নেই। আসছে না কেউ তাকে বাঁচাতে। ভঙ্গুর গলায় নিশ্চিত হলো, আমার আব্বু থাকলে আজ আমাকে এখানে ফেলে রাখতো না ভাইয়া, আমাকে বিশ্বাস করতো। তোমরা সবাই পর, তোমরা আজ আমায় মৃত্যুর দিকে ঠেলে দিলে। তোমরা দুজন কেউ না আমার, তোমরা দুজন স্বার্থপর। আরমান উঠতে নিল। নিজাম শিকদার তার হাঁটু চেপে ধরলেন শক্ত হাতে। নিচের দিকে ঝুঁকে যাওয়া চোখে ইশারায় বোঝালেন না। সুরভিকে খাটে বসানো হলো। জোর করে গালের মাড়ি চেপে ধরে মুন্নি শক্ত হাতের ঠোঁট লাল রঙে রাঙ্গাতে যাবে। হাত থামলো তার। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরতেই নৌসাদের রাগে রাগে চেহারা অবলোকন হলো। মুন্নি ভুর উপরে তুলে জানতে চাইল, হাত ধরছো কেন মাইয়া? হাত সরানোর গাল থেকে। কেন ঠোঁট রাঙাবো না? মুন্নি তীক্ষ্ণ মেজাজে কথাটা বলে উঠল। নুসরাত মুন্নির ভারী হাতটা গাল থেকে সরিয়ে দেখলো লাল বর্ণ ধারণ করা চেহারা। জিজ্ঞেস করলো, কে মেরেছে? পুরো রুমে ফিস করে চলা কথাবার্তা থেমে গেল নিমিষে। নুসরাত আবারও চেঁচালো, ওর গায়ে হাত তুলেছে কে? কোন সাহসে ওকে থাপ্পড় মেরেছো? কে এই সাহস দিয়েছে? মেয়ে তুমি ভারী বেদ্যুপ, চেঁচামেচি করতেছো কেন? তাছাড়া কথা শুনছিল না তাই মেরেছে, এতে চেঁচানোর কি আছে? এই চুপ! লেকচার ঝাড়তে বলিনি আমাকে। যা করতে আসছো তা করো। আমাদের বাড়ির বিষয়ে একদম নাক গলাবা না। তো এই মেয়ে বিয়ে করবে না বলে চেঁচাচ্ছিল। থাপ্পড় না মারলে তো মুখ বন্ধ করছিল না। চেঁচাবে, আরো বেশি করে চেঁচাবে। ভুলে যেও না ও আমাদের বাড়ির বউ, সৈয়দ বাড়ির বউ। সম্মান দিয়ে কথা বলো। এই ব্যবহার যেন ওর সাথে না দেখি। এই মেয়েও দেখবেন কোনোদিন লাঙ্গের সাথে ভাইকা চাইবো। নুসরাত শুনে ফেলল কথাটা। পরনে অ্যামারেন্ট গ্রিন কালারের গ্রাউন্ড চেপে ধরল হাত দিয়ে। বলে উঠল, নিজের মেয়ের মতো ভাবো আমায়? নুসরাত পুরো যুগলের মধ্যেখানে ভাঁজ ফেলল সামান্য। আবারও নিষ্প্রভ কণ্ঠে বলল, হ্যাঁ, 100 বার ভাগবো। আমার বাপের খেয়ে ভাগবো। তোমার কোনো সমস্যা হলে বলো, উচ্চমানের মলম কিনে দিব, লাগালে জ্বালা কমে যাবে। সুরভি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। নুসরাতের কাপড়ের এক কোণা চেপে ধরে ফুপিয়ে উঠে বলে, আমি বিয়ে করব না, আমার দম বন্ধ হয়ে আসছে। দয়া করে আমায় এখান থেকে বের করো। আমি কিছু করিনি, ওখানে কি হয়েছে আমি জানি না। তুই আমাকে বিশ্বাস করিস না, দয়া করে এখান থেকে বের কর আমায়। আমি বিশ্বাস করি তোকে। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে ফোন বের করে কল দিল ইসরাতকে। রগরগে গলাই বলল, এই তুই আয় আমার রুমে, আমি একটু বের হচ্ছি, মসজিদে যাব। সুরভি আতকে উঠল। টলমলো চোখে তাকাতেই নুসরাত নিচের দিকে ঝুঁকে সে কানের কাছে ফিসফিস করে স্পষ্ট স্বরে উচ্চারণ করল, আজ আমি যদি চেঁচাই তাহলে তুই বেঁচে যাবি এখান থেকে সৌরভী, কিন্তু
যখন রাস্তায় হাঁটবি নষ্ট মেয়ে বলে তোর দিকে আঙুল উঠবে, ইরহামের দিকে আঙুল উঠবে না। তুই নারী, তোর এই বিষয়টা ভুলে গেলে চলবে না। তোর সব থেকে বড় শত্রু তোর মতো ওই মহিলারা। এরা বিষ গুলে দেবে তোর জীবনে। বড় বোন হিসেবে বলছি, বিয়ে করে নে। আমি নুসরাত নাসির তোকে কথা দিচ্ছি, সুখে থাকবি তুই, কোনো কিছুর কমতি থাকবে না। বিয়ে করে নে। রাজি হয়ে যায় সৌরভী। চেঁচিয়ে লাভ হবে না। এরপর সুরভি আর চিৎকার করলো না বিয়ে করব না বলে, নিশ্চুপ জল তরঙ্গের ন্যায় হয়ে গেল। বিছানায় গা ছেড়ে দিয়ে বসে রইল। ঠোঁটে বিরাজ করলো জীবনের প্রতি নিছক তাচ্ছিলের হাসি। চোখের তারাই কিছু একটা সময় কাটলো। আশেপাশে বসে থাকা মানুষ তখনও অপেক্ষারত পরবর্তী নাটক দেখার জন্য। এসে দল বেঁধে বসেছে সুরভির সামনে। সুরভি মানুষগুলোকে দেখলো না, সে দেখলো খাটিয়ে আনতে যাওয়া হচ্ছে তার জন্য। আর সেই খাটিয়া না চাইতো জীবনের পরিহাসে কবুল করতে হবে তাকে। সে তো চায়নি তার জীবনে ওই ইতর লোকটা আসুক। সে তো ঠিকভাবে ওই ছেলেটার মুখটা পর্যন্ত পরিদর্শন করতো না ঘৃণার প্রহারে। জীবন কি হাস্যকর, তাই না? সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিটিকে তার তকদিরে লেখা হয়েছে, আর আজ সেই ব্যক্তিকে কবুল করতে চলেছে। সুরভি মৃত মানুষের মতো পলকহীন তাকিয়ে রইল দেওয়াল ঘড়ির পানে। ইসরাত মেয়েটার মায়াময় চেহারার দিকে তাকিয়ে থাকলো চুপচাপ। চেহারার লাবণ্য যেন কান্নার জলহসে বেড়ে গেছে। নির্বাক সে নিউদের এই পরিহাসে। কি অদ্ভুত ঘটনা! কে জানতো আজ এই দিনে এভাবে তাদের দুজনে বিয়ের ঘন্টা বেজে যাবে। আরশ নিজের গা থেকে ধূসর বনের স্যুট ছাড়তে ফিরে দেখলো পেছনে দাঁড়ানো নুসরাতকে। গায়ে কালো লেদার জ্যাকেট জড়ানো, তার চুলগুলো পনিটেল করে বাঁধা। বারবার তাড়া দিয়ে বলছে তাড়াতাড়ি আসতে। আরশ নিজের গলারটাই টেনে ঢিলে করে নিয়ে এগিয়ে গেল। পরনের কাপড় খুলতে খুলতে এসে দাঁড়ালো নুসরাতের সামনে। নুসরাত দরজার সম্মুখে দাঁড়ানো, অপেক্ষা করছে আরশের কাপড় চেঞ্জ করা শেষ হওয়ার। যখন দেখলো কাপড় চেঞ্জ না করে লোকটা তার সামনে চুপচাপ এসে দাঁড়িয়েছে, তখন ভ্রুযুগল আপনা আপনি করে উঠে গেল। ভেসে আসলো অস্পষ্ট কণ্ঠস্বর, কাপড় চেঞ্জ করে আসুন তাড়াতাড়ি। আরশ দরজা চেপে ধরে নিচের দিকে ঝুঁকে আসলো। নুসরাত দুপা পেছনে সরে যেতেই আরশ দরজা টেনে ধরাম করে মুখের উপর লক করে দিল। নুসরাত হাতের গুচ্ছি এর ঘড়িতে চোখ বোলালো। 10টা 40 বাজছে ঠিক ঠিক করে। তার মানে প্রশ্ন দানা বাঁধলো, আজকের রাতটা একটু বেশি লম্বা নয় কি? নিলিপ্ত ভঙ্গিতে চোখ তুলে সামনে তাকিয়ে দেখলো আরশ এখনো আসেনি। দরজ গলায় ডাকলো, এই যে শুনছেন? আরশ ক্যালভিন ক্লাইনের বক্সার পড়তে পড়তে ভেতর থেকে জিজ্ঞেস করলো, আমাকে বলছেন? হ্যাঁ। আর কত মিনিট লাগবে আপনার? 30 সেকেন্ড। আরশ রুমের নব খুলে বের হয়ে চুলগুলো পেছনে ব্যাক ব্রাশ করলো। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো পেছনের দিকে গিয়ে আবারও কপালে এসে নিজেদের জায়গা করে নিল। কড়া কুস্তুরির সুবাস তখন চারিদিকে মোমো করছে। নুসরাত আরশের থেকে গুনে গুনে দুহাত সরে দাঁড়িয়ে থেকেও কুস্তুরির ঘ্রাণ পেল। নুসরাত হাঁটতে হাঁটতে শুধালো, ফিউমের ভেতর গোসল করে এসেছেন? আরশ কপালে ভাঁজ পেল। নিজের গা থেকে বের হওয়া কস্তুরীর গন্ধটুকু নিজেও তখনও উপলব্ধি করতে পারেনি। গা শুকে নিয়ে শুধালো, না তো, আমি গত 2 দিন যাবত কোনো প্রকার পারফিউমই ব্যবহার করিনি। নুসরাত কিছু বলতে নিবে আরশ নুসরাতের মাথা নিজের হাত দিয়ে টেনে ধরল। নিজের সন্নিকটে মাথাটা এনে বুকের কাছে চেপে ধরেই পড়ল, দেখো, কোনো পারফিউমের গন্ধ নেই। নুসরাত নিজের মাথা আরশের থেকে দূরে সরিয়ে নিল, বলল, বুঝেছি, আপনার থেকে প্রাকৃতিক সুবাস বের হচ্ছে। এবার পা চালিয়ে চলুন। আরশ পড়ছে এসে সৈয়দ বাড়ির গ্যারেজের দিকে পা বাড়াতেই নুসরাত চেঁচালো, এদিকে কই? গাড়ি আনতে। গাড়ি দিয়ে কি করবেন? গাড়ি আমাদের ঘাড়ে চড়ে ইমামকে আনতে যাবে। এমা, গাড়ির 4টা চাকা থাকতে আমার ঘাড়ে চড়বে কেন? গাড়ির শখ উঠেছে মিসেস স্টুপিড নুসরাত নাসিরের ঘাড়ে চড়ার। নুসরাত নাক ফুলিয়ে শ্বাস ফেলল। শুনুন আরশ ভাই। আমাকে বলছো? না, আপনার পেছনে দাঁড়ানো আপনার প্রেমিকাকে বলছি। আরশ কিছু বলতে নিবে নুসরাত দরাজ গলায় বলল, 1 মিনিট আরশ ভাই, কথা বলবেন না, আমাকে বলতে দিন।
আরুষ স্থির হয়ে দাঁড়ালো, ইশারা করে বলতে বলল। নুসরাত ধীরে সুস্থে বুঝিয়ে বলল। আমাদের কথা বললেই ঝগড়া হয়, তাহলে উচিত না 2 ঘন্টা আমাদের কোনো কথা না বলা। আরুষ দু হাত বুকে আড়াআড়ি বেঁধে নুসরাতের শোনার মতো করে গম্ভীর কণ্ঠে বলল। ঝগড়া তো করিস তুই, আমি কি একটু শব্দ করি? নুসরাত অবাক হওয়ার ভঙ্গি করে নিজের দিকে আঙ্গুল তুলল, বুড়ো উপরে তুলে প্রশ্নাতীত কণ্ঠে বলল। আমি ঝগড়া করি। অবশ্যই তুই ঝগড়া করিস, আমি তো মুখ থেকে শব্দ বের করি না। নুসরাত দু হাত উপরে তুলে দোয়া করল। আল্লাহ, এই লোক যদি সত্যি কথা বলে তাহলে এই লোককে তুলে নাও, আর মিথ্যা বললেও তুলে নাও। এমন বড় ভাইয়ের আমার প্রয়োজন নেই। আরশ চ্যাত করে উঠল, হিসিয়ে কিছু বলতে নিবে নুসরাত বলল। আপনি না ঝগড়া করেন? আরশ অতি কষ্টে নিজের মুখ বন্ধ করলো। নুসরাত হাসি মুখ করেই বলল। হাসুন হাসুন। আরশ না চাইতেও হাসলো, ঠোঁট টেনে সামান্য। নুসরাত আরশের গাল দুটো টেনে দিতে দিতে বলল। দ্যাটস মাই বয়। বাড়ির বাইরে রাখা বাইকের সামনে বসবে আর কে পেছনে বসবে সেই নিয়ে একজোট ঝগড়া হলো দুজনের। নুসরাত বলল। আমার বাইক, তাই আমার চালানোর জুৎসই বেশি। আমি বয়সে বড়, তাই আমার চালানো বেশি ভালো হবে। নুসরাত কোমরে হাত রেখে আরুষকে বোঝানোর চেষ্টা করলো। আমি বাইক চালালে 2 মিনিটে আপনি ডেস্টিনেশন পৌঁছান, আর না পৌঁছান আপনার রুহু ইনশাল্লাহ আল্লাহর বাড়ি পৌঁছে যাবে। আমিও বাইক চালালে তুই একদম বিনা টিকিটে তোর শ্বশুর বাড়ি পৌঁছে যাবি। আরশ ভাই! নুসরাত নাসির, বাইক আমার! বউটা আমার। নুসরাত দীর্ঘশ্বাস পেল, চোখগুলো পিটপিট করেই বলল। আমি বাইক চালালে আপনি বুঝতেই পারবেন না এটা বাইক নাকি উড়োজাহাজ। আরশ হেলমেট মাথার উপর নিয়ে বলে ওঠে। আমি বাইক চালালে তুই বুঝবি এটা বাইক। এবার চুপচাপ পেছনে উঠে বস। নুসরাত হেলে তুলে হেলমেট পরতে নিবে, আরো শক্ত হাতে পরিয়ে দিল তা, আদেশ করলো। ঝটপট পেছনে উঠে বস, 11টা বেজে গেছে। নুসরাত আরশের কাঁধে হাত রেখে উঠে বসতে বসতে বলল। সব দোষ আপনার। 11:47 ইমাম সাহেবের বাড়ির দোরগোড়ায় গিয়ে পৌঁছালো তারা। টিনের গেটে শক্ত হাতে আরশ থাপ্পড় দিয়ে গমগমে সরে ডাকলো। ইমাম সাহেব আছেন? নুসরাত আরশকে ঠেলে নিজে জায়গা করে নিল, শুধালো। এভাবে ডাকে কেউ? তাহলে কিভাবে ডাকে? নুসরাত গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিল, তেসরা চোখে আরশের দিকে তাকিয়ে চিৎকার করে ডাকলো। এই ইমাম সাহেব বাড়িতে আছেন? আরশ নুসরাতের আশঙ্কিক চেঁচামেচিতে বিরক্ত হলো, চোখ মুখে তা স্পষ্ট ফুটে উঠল, দন্তপাটি চেপে ধরল। আস্তে। নুসরাত এসব কানেই তুলো না, এক নাগারে ডাকলো। ও ইমাম সাহেব, কই গেলেন? আসছেন না কেন? আরশ দাঁতে দাঁত চেপে সাবধান করে বলে। নুসরাত, স্টপ দিস ফাকিং ননসেন্স শিট। নুসরাত মুখ বন্ধ করে দাঁড়ায়। আরশ গম্ভীর গলায় ডাকলো। মসজিদের ইমাম আছেন বাড়িতে? ইমাম সাহেব বাড়ি থেকে বের হলেন ঘুমো ঘুমো চোখে। অন্ধকার চিরে দেখা মিলল দুটো মুখের। ভদ্রলোক বুঝতে পারলেন না এদের এত রাতে আসার কারণ, বুড়ো কুঞ্চিত করে জানতে চাইলেন। পালিয়ে যাচ্ছ নাকি বিয়ে করার জন্য? না। ইমাম সাহেব নিজের চওড়া কাঁধে ভাঁজ ফেল, জানতে চাইলেন। তাহলে কেন আছ? চলেন, বিয়ে পড়াতে হবে। ইমাম সাহেব আধারে নিমজ্জিত রাত দেখলেন আকাশ পানে তাকিয়ে। হিমেল বাতাস বইছে প্রকৃতিতে, তা দেখে নিয়ে দ্বিমত পোষণ করলেন যেতে। এত রাতে কাঁচা ঘুম রেখে যাব? না, যাব না, অন্য কাউরে নিয়ে যাও। বৃষ্টি হবেও মনে হচ্ছে আজ রাতে। আগামীকাল বিয়ে পড়ানোর হলেও এসে বলিও আমি আসবো বিয়ে পড়াতে। ভদ্রলোকের কথাই মাথায় বজ্রপাতের মতো হলো নুসরাতের। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে রোড গলায় শিওর হতেই জিজ্ঞেস করলো। যাবেন না আপনি বিয়ে পড়াতে? না। আরশ চিন্তিত কণ্ঠে বিড়বিড় করে। তাহলে এখন কি হবে? নুসরাত হে হে করে হেসে উঠে আরশের কথার প্রতিরোধে বলল। কি হবে আর? ইমাম সাহেবকে তুলে নিয়ে যেতে হবে। আরশ ভাই বাইকের পেছনে দড়ি আছে, নিয়ে আসেন তো। ইমাম সাহেব কপালে ভাঁজ ফেলে জানতে চাইলেন। দড়ি দিয়ে কি করবে? আপনারে বাইকের পেছনে বাইন্দা নিয়ে যাবো।